মফস্বল থেকে বেশ কিছুটা দূরে রনিতার দাদুর বাড়ি। ছোটবেলায় প্রতি বছরই গরমের ছুটিতে রনিতা মায়ের সঙ্গে দাদুর বাড়িতে ছুটি কাটাতে আসতো, কিন্তু বড় হওয়ার পর আর সেভাবে আসা হয় না। রনিতার মা রুমেলেরা 3 বোন 2 ভাই, সবাই থাকে শহরে। এই বাড়িতে বর্তমানে থাকেন শুধুমাত্র রনিতার দাদু দিদা। 3 বছর আগে রনিতার ছোট মামার ছেলের পৈতে হয়েছিল এই বাড়ি থেকেই। তখনই শেষবার রনিতা ওর বাবা মায়ের সঙ্গে এখানে এসেছিল। রনিতা প্রতিবার দাদুর বাড়িতে ছুটি কাটাতে বা কোনো অনুষ্ঠানের জন্য এলেও এইবার ওর আসার কারণটা একেবারেই আলাদা। ওর এইবার বিয়ে হবে এই বাড়ি থেকে। পাত্র হচ্ছে এই বাড়ির পেছনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পিপুল গাছ। কি অবাক হচ্ছেন? বিশ্বাস করুন, আমি একটুও রসিকতা করছি না। আসলে রনিতার বয়স 27 হতেই ওর বাবা মায়ের মাথায় মেয়ের বিয়ের চিন্তা ঢুকে যায়। রনিতাও ভেবেছিল ওর দীর্ঘকালীন প্রেমিক অর্ণবের কথা এইবার বাবা মাকে জানিয়েই দেবে, কিন্তু তার আগেই বিভ্রাট ঘটল ওদের পারিবারিক জ্যোতিষীর কথায়। জ্যোতিষী রনিতার কুষ্টি বিচার করে জানান যে ওর নাকি মাঙ্গলিক দোষ আছে। এর ফলে নাকি ওর যার সঙ্গেই বিয়ে হবে তার জীবনে কোনো উন্নতি হবে না, তার বিপদ হবে, এমনকি সে মারা পর্যন্ত যেতে পারে। রনিতার বাবা মায়ের মাথায় হাত পড়ল। এইবার তবে উপায় কি? জ্যোতিষী উপায় বলে দিলেন। রনিতার প্রথমে একটা পিপুল গাছের সঙ্গে বিয়ে দিয়ে দোষ কাটাতে হবে, তারপরেই হবে আসল বিয়ে। ফোনে রনিতার দাদু সুপ্রকাশবাবু রুমেলার মুখে সব কথা জেনেই বলেছিলেন, চিন্তা করিস না, আমাদের বাড়িতেই তো বিশাল একটা পিপুল গাছ আছে, সেই গাছের সঙ্গেই বিয়ে দেব দিদিভাইয়ের। আমি এখানে সব জোগাড় করে রাখব, তোরা শুধু মেয়ে নিয়ে এখানে চলে আয়। সেই উপলক্ষে রনিতাকে নিয়ে ওর বাবা মা আজ সকালেই উপস্থিত হয়েছে এই বাড়িতে। দাদুর বাড়িতে পৌঁছে স্নান করে রনিতা বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙল মোবাইলটা বেজে ওঠায়। অর্ণবের ফোন এসেছে। হ্যালো, ঘুমোচ্ছিলি নাকি? হ্যাঁ। কখন পৌঁছালি দাদুর বাড়ি? এই তো দুপুর 1টা নাগাদ। আচ্ছা, তা তোর পাত্র রেডি? ধুর, ফালতু ইয়ার্কি মারিস না তো, যত সব ভুলভাল ব্যাপার। আমার কি যে বিরক্ত লাগছে, তোকে বলে বোঝাতে পারবো না রে। আরে কুল, বাবা মায়ের মন রাখতে এটুকু তো করতেই হয়। ওই জন্যই তো এখানে এসেছি, না হলে এসবে আমার বিন্দু মাত্র বিশ্বাস নেই। জানি তো আমি। ঠিক আছে, তুই এখন রেস্ট কর, রাতে সব মিটলে আমাকে একটা ফোন করিস একবার। আচ্ছা ঠিক আছে, বাই বাই। ফোন রেখে আর মোড়া ভেঙে বিছানায় উঠে বসল রনিতা। গায়ের ওপর থেকে লেপ সরাতেই ঠান্ডা যেন জাপটে ধরল ওকে। সঙ্গে সঙ্গে গায়ে একটা চাদর চাপা দিয়ে ঘরের বাইরে বেরিয়ে এলো। দোতলার পেছন দিকের ঘরটা রনিতার। সিঁড়ি বেয়ে নিচের তলায় এসে দেখল ঘরে কেউ নেই, সদর দরজা খোলা।
সবাই হয়তো বাড়ির পেছন দিকেই আছে। এই ভেবে রনিতা সদর দরজা দিয়ে বেরিয়ে এলো বাইরে। বাড়ির বাঁ পাশ দিয়ে পেছন দিকে যাওয়া যায়। সেখানে অনেকটা জায়গা জুড়ে জঙ্গল, বিভিন্ন রকমের গাছ আছে সেখানে, যেমন আম, কাঁঠাল, নারকেল, সুপারি, সজনে ইত্যাদি ইত্যাদি। আর ওই পিপুল গাছ। রনিতা ঠিক ভেবেছিল বাড়ির সবাই পিপুল গাছের কাছেই আছে, প্রত্যেকে নিজের নিজের কাজে ব্যস্ত। দুটো ছেলে ছাদনাতলা সাজাচ্ছে, তাদের তদারকি করছে সুপ্রকাশবাবু। আর রুমেলা ও রনিতার দিদা শশীকলা দেবী বিয়ের জিনিসপত্র গোছাচ্ছেন। তবে রনিতা ওর বাবা অজিতকে দেখতে না পেয়ে রুমেলাকে জিজ্ঞেস করলো, মা, বাবা কোথায় গো? পুরোহিত মশাইকে আনতে গেছে। তুই উঠে গেছিস? ভালোই হয়েছে, যা হাত পা ভালো করে ধুয়ে তৈরি হয়ে নে। আমি তোর ঘরের চেয়ারে সব গুছিয়ে রেখে এসেছি। আচ্ছা ঠিক আছে মা। বধূ বেশে সেজে নিজেকে আয়নায় ভালো করে একবার দেখে নিল রনিতা। তারপর মোবাইলে একটা সেলফি তুলে পাঠিয়ে দিল অর্ণবকে। সঙ্গে সঙ্গে রিপ্লাই এলো, উফ কি দারুণ লাগছে রে তোকে। কিন্তু কি দুঃখ আমার, দেখ, যাকে আমি ভালোবাসি সে আজ অন্য কারোর বউ হতে চলেছে। ধুর, আবার তোর ফাজলামি। একেই বিরক্ত লাগছে, তার উপর আবার তুই। আচ্ছা সরি বাবা, রাগ করিস না। অল দ্য বেস্ট, এনজয় কর। রাতে ফোন করিস কিন্তু। আমি কিন্তু অপেক্ষায় থাকবো। আই লাভ ইউ, আই লাভ ইউ টু। মোবাইলটা টেবিলের ওপর রাখতেই রুমেলা এসে ঘরে ঢুকলো। মেয়েকে ভালো করে দেখে নিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে বলল, নিজের মনে বিশ্বাস না থাকা সত্ত্বেও আমাদের মন রাখতে এসব করার জন্য থ্যাংক ইউ। ধুর মা, তোমাদের জন্য আমি সব কিছু করতে পারি বলে রনিতা জড়িয়ে ধরল রুমেলাকে। রুমেলা শাড়ির আঁচলে চোখের কোণার জল মুছে বলল, চল এবার, পুরোহিত মশাই অপেক্ষা করছেন। রনিতা যেমন সেজেছে বধূ বেশে, সেরকমই পিপুল গাছও বাদ যায়নি। তাকেও সাজানো হয়েছে একেবারে বরের বেশে। গায়ে সাদা ধুতি ও সাদা শাল, গলায় ফুলের মালা। রনিতা পুরোহিত মশাইয়ের নির্দেশে গাছের পাশে পিঁড়িতে বসল। শুরু হলো রনিতা ও পিপুল গাছের বিয়ে। বিয়ে শেষ হতে অনেক রাত হলো। শশীকলা দেবী ও রুমেলা রনিতাকে নিয়ে বাড়ির ভেতরে ফিরল। আর অজিত গেল পুরোহিত মশাইকে ওর বাড়িতে পৌঁছে দিতে। রনিতার ঘরে ঢুকেই শশীকলা দেবী রুমেলাকে বললেন, যাক, বিয়েটা ভালোই ভালোই মিটে গেল, এটাই শান্তি। এবার আর কোনো চিন্তা নেই। বাড়ি ফিরেই আমার দিদিভাইয়ের জন্য পাত্র খোঁজা শুরু করে দিবি। রুমেলা বলল, হ্যাঁ মা, এইবার আমি একটু নিশ্চিন্ত হলাম। শশীকলা দেবী বললেন, সত্যি তাই। আর শোন, পাত্রপক্ষকে আগে এসব মাঙ্গলিকের ব্যাপারে বলার প্রয়োজন নেই, বুঝলি? রুমেলা বলল, হ্যাঁ মা, আমিও তাই ভাবছি। কিন্তু রনিতা বলল, না না, আমি সব জানিয়েই বিয়ে করব। রুমেলা বলল, কিন্তু। রনিতা আবার বলল, প্লিজ মা। শশীকলা দেবী বললেন, আচ্ছা সে দেখা যাবে খন, এখন অনেক রাত হয়েছে দিদিভাই, তুই জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নে, আমি তোর খাবার ঘরেই নিয়ে আসছি।
আচ্ছা দিদু। রাতের খাবার খেয়ে ফোনে অর্ণবের সঙ্গে প্রায় ঘন্টাখানেক গল্প করে রনিতার ঘুমোতে ঘুমোতে প্রায় 12:30 মতো বেজে গিয়েছিল। হঠাৎ মাঝরাতে ঘুম ভাঙল একটা ঠান্ডা হাওয়া অনুভব হওয়ায়। লেপ দিয়ে সারা শরীর ঢাকা থাকলেও মুখটা তো খোলা। ওর নাক কান যেন সব ঠান্ডায় জমে বরফ হয়ে গেছে। রনিতা চোখ খুলে দেখল ঘরের ভেতরে বাইরে থেকে আলো এসে পড়েছে। সে বিছানায় উঠে বসে অবাক হয়ে গেল। ঘরের জানলাটা খোলা, কিন্তু ওর স্পষ্ট মনে আছে যে ওটা তো দুপুরবেলায় বন্ধ করে দিয়েছিল। রনিতা গায়ে চাদর জড়িয়ে বিছানা থেকে নামলো, জানলাটার কাছে এসে দাঁড়ালো। ওই জানলা দিয়ে বাড়ির পেছনে জঙ্গলটা দেখা যায়। উঁচু উঁচু গাছ ভেদ করে চাঁদের আলো এসে পড়েছে ঘরের ভেতর। ঘরের মেঝেতে গাছের ছায়া পড়েছে, পিপুল গাছটার ছায়া। রনিতা এবার ছায়ার দিকে তাকালো। ভালো করে দেখলে মনে হচ্ছে যেন গাছের নিকোষ কালো হাতগুলো ওকে পেছন থেকে জাপটে ধরে আছে। রনিতা পেছন ফিরল। চাঁদের আলোয় পিপুল গাছটা আংশিক দৃশ্যমান। এক দৃষ্টিতে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর রনিতার মনে হলো গাছটা মাথা নিচু করে ওর সামনে দাঁড়িয়ে আছে। ছোটবেলা থেকে ওর পরিচিত গাছটাকে আজ ওর বড় অদ্ভুত লাগছে। আলো আধারে ছায়াময়, নিস্তব্ধ এই মায়াবী পরিবেশে রনিতার গায়ে হঠাৎ কাঁটা দিয়ে উঠল। সে সঙ্গে সঙ্গে জানলাটা বন্ধ করে ফিরে এলো বিছানায়। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে। কলমে স্বরূপা রায়।